নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পশ্চিমবঙ্গের সিআইডি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে, কিন্তু তার অনুপস্থিতিতেই সিআইডি টিম পৌঁছে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কি ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? প্রথমে তো সিআইডি ঢুকতে বাধা পেল এবং তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন খবর গেল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন এবং তারপরে কিভাবে সিআইডি টিমকে তিনি কটাক্ষ করলেন, এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তিনি একেবারে পার্সোনালি অ্যাটাক করলেন। সমস্ত কিছু দেখাবো আজকের এই এপিসোডে। পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব পানিহাটিতে। পানিহাটির বিধায়ক সম্মানিয়া রত্না দেবনাথ, তিনি বারবার এই রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠানের কথা বলেছিলেন। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি থেকে নবান্ন থেকে নামিয়ে দেওয়ারও কথা বলেছিলেন। কিন্তু সেই পানিহাটিতেই দেখা যাচ্ছে মহিলা ব্যবসায়ীদের কাছ থেকে বিজেপির নেতারা তোলাবাজি করতে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরায় এমনই দৃশ্য ধরা পড়েছে এবং সেই দৃশ্য আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আশা করব আমরা যে রত্না দেবী এই সমস্ত বিষয়ের এগেনস্টে ব্যবস্থা নেবেন। অন্যদিকে যেরকম এক ইউটিউবার প্রবীর বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ সাইবার সেলের হাতে, ঠিক আরো এক ইউটিউবারকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের এক কাউন্সিলরকে নাকি শ্রীরামপুরের তৃণমূল ঘনিষ্ঠ এই ইউটিউবার বারবার বিরক্ত করছিলেন, তার কাছ থেকে নাকি ব্ল্যাকমেলিং করে টাকা আদায় করছিলেন। পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কি বলছেন সেই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের এবং সেই ইউটিউবারই আদালতে নিয়ে যাওয়ার সময় কি বলছেন, সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। এছাড়াও আমি আপনাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এক অমানবিক দৃশ্য দেখা গেল। নারী সুরক্ষার কথা যেখানে বারবার পশ্চিমবঙ্গে বিজেপি বলে এসেছে এই নির্বাচনের সময়, ঠিক সেই সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে যখন হেনস্থা করা হচ্ছে বিজেপির কিছু লোকজনের তরফ থেকে, তখন সেই জায়গায় উজ্জ্বল বিশ্বাসের ঢাল হয়ে উপস্থিত হন এক মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের। সেই মহিলা নেত্রীর সঙ্গে কি ধরনের মধ্যযুগীয় বর্বরতার দৃশ্য ফুটে উঠলো ক্যামেরার সামনে, সেটাও আজকের এই এপিসোডে থাকবে আপনাদের জন্য। এবং এর সাথেই শেষে দেখাবো যে বিজেপির নেত্রী নাজিয়া ইলাহি খান, তিনি একটি মিডিয়াতে গতকাল বক্তৃতা দিয়েছেন এবং সেখানে যে বক্তৃতাটা দিয়েছেন সেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, কারণ ভারতবর্ষের সংবিধান এখনো ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক। আর এই দেশে সেই নাজিয়া ইলাহি খান এমন বক্তব্য দিয়েছেন যেখানে বলেছেন যে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে কার্যত ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার কাজ থেকে বয়কট করা উচিত এবং ভারতবর্ষের কোনো জায়গায় কোনো মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে কাজ দেওয়া উচিত নয়। কতটা যুক্তিযুক্ত কতটা যুক্তিযুক্ত নয়, এ সমস্ত কিছু যখন সেই প্রতিবেদনের ভিডিও আপনারা দেখতে পাবেন সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন। এ সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন আমরা প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাই। কালীঘাটের বাড়িতে গতকাল ওয়েস্ট বেঙ্গল সিআইডি পৌঁছে গেলেন কিছু তদন্ত করার জন্য। আপনারা সকলেই জানেন যে বিধানসভায় সই জাল কাণ্ড, এটা নিয়ে পশ্চিমবঙ্গের সিআইডিকে ভার দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আর সেই কাজের তদারকি করতেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছে গেল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস রয়েছে সেখানেও সিআইডি পৌঁছেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে অফিস রয়েছে সেখানেও সিআইডি পৌঁছেছিল। সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন পৌঁছায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যিনি আইনজীবী রয়েছেন সেই আইনজীবী সিআইডিকে তার বাড়িতে প্রথমে ঢুকতে বাধা দান করে। আমি দেখাবো আপনাদেরকে প্রথমে সিআইডির সঙ্গে সেই আইনজীবীর দরজার সামনের বাকবিতণ্ডা। দেখুন। লফুলি এটা এসছে, আমরা ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেশন পারপাসে এখানে যা উনি লোকসভা এই বিধানসভা স্পিকারকে একটা চিঠি দিয়েছে সেখানে জানানো হয়েছে রেজলিউশনটা এখানে হয়েছে 30 হরিশ চ্যাটার্জি অ্যান্ড এইটাই 30 হরিশ চ্যাটার্জি অভিষেক মানে ইন অ্যাবসেন্স অফ অভিষেক মানে আই ক্যানট অ্যালাউ ইউ। এটা তো লফুলি হয় না, তাহলে এটা তো আইনত আপনি পারেন না। না, কারণ আমি আপনি ইন অ্যাবসেন্স অফ কি করে করবেন? উই আর নান অফ দি পার্টি। প্রেজেন্স অ্যাবসেন্সের ব্যাপার নাই, ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করতে এসেছে। এখানে আপনি অভিষেক কেন এখানে তাকে প্রেজেন্ট থাকতে হবে তাও নয়। পার্টি অফিস কোথায় আছে দেখুন একটু হ্যাঁ দেখেছি, আমি দেখেছি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া এইটা 30 আছে, ওই জন্য আমরা এসেছি। কিন্তু আমরা দিতে বলতে পারবো, আপনাকে অ্যালাউ করতে পারবো। ওদের প্রেজেন্সটা আপনারা করবেন, আমরা ওদের প্রেজেন্সের তো ব্যাপার নেই। তাহলে আপনি কোথায় করবেন? আমরা কি করে আপনাকে অ্যালাউ করবো? আপনি কে? আপনার আমি এখানে এখন আপাতত ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছি। কি নাম? আমার নাম সুভাষিস চক্র। সুভাষিস চক্রবর্তী। তো আপনার
প্রায় 30 মিনিট ধরে এই ধরনের বাকবিতণ্ডা চলার পরে অবশেষে সিআইডি প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতরে। কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় না ছিলেন বাড়িতে উপস্থিত, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিলেন না, যিনিও এই সিআইডির মামলার সঙ্গে ট্যাগ রয়েছেন। উল্টো দিকে এই সময় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই জায়গায় উপস্থিত ছিলেন না। কিন্তু কলকাতা বিমানবন্দরে সেই সময়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে এসে পৌঁছেছিলেন। খবর পৌঁছায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তড়িঘড়ি কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর তারপরেই কার্যত সমস্ত মিডিয়ার ফোকাস কেড়ে নিলেন তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই কার্যত মনে হচ্ছে রাজ্যের তিনি বিরোধী দলনেতা, যেভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্যাটন তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এইভাবে সিআইডি তার অনুপস্থিতিতে পৌঁছে যাওয়ার জন্য কার্যত সিআইডিকে পার্সোনালি অ্যাটাক করে দিলেন এবং সিআইডিকে শুভেন্দু অধিকারীর চামচা বলেও কটূক্তি করতে আমরা শুনলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। শোনাবো আপনাদেরকে সেই সময়কার বক্তব্য, দেখুন। এটা শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার, তার হি ইজ এ ভিন্ডিকটিভ পারসন, ভেরি ভিন্ডিকটিভ। শুভেন্দু অধিকারী আজকে পুলিশ পাঠিয়ে দিয়েছে এক্স সিএম এর বাড়িতে, যেহেতু উনি নেই জেনে পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী। अभिषेक बनर्जी के ऑफिस ও अभिषेक बनर्जी পশ্চিম বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। अभिषेक बनर्जी বাংলায় গণতন্ত্র শেষ করে দিয়েছে। বাংলায় পুলিশি রাজ চলছে, বাংলা পুলিশি রাজ চলছে, আর পুলিশগুলো শুভেন্দু অধিকারীর চাকর বাকর হয়ে গেছে। আইন ফাইন কিচ্ছু মানছে না, अंदर क्या हो रहा है বুট চুষছে। दादा अंदर क्या हो रहा है आप अंदर कहते हैं कुछ नहीं है, पूरा हरास किया है। 1 घंटे से ऊपर हो गया है 1 घंटे 1.5 घंटे 2 ঘন্টা দুটো সিভিল পার্সন নিয়ে এসছে, তারা হচ্ছে বিজেপির লোক, শুভেন্দু অধিকারীর খোদ লোক, এরা মিছিলে হাঁটে, তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে এসছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি, এই খবর শোনার পরেই যখন কলকাতা বিমানবন্দর থেকে তড়িঘড়ি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা হন, ঠিক সেই সময় মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারীকে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে কার্যত এক হাত নিলেন এবং ভিন্ডিকটিভ বলে তিনি একেবারে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, এমনটাই অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি এখানেই থেমে থাকলেন না, একেবারে সিআইডির উদ্দেশ্যে তিনি কটূক্তি করলেন যে শুভেন্দু অধিকারীর চামচা বাড়ি যা। দেখুন। अरे शुभेंदु अधिकारी चमचा बढ़िया, अरे शुभेंदु अधिकारी चमचा बढ़िया, अरे शुभेंदु अधिकारी चमचा बढ़िया, अरे शुभेंदु अधिकारी चमचा बढ़िया। आज শুভেন্দু অধিকারী সিআইডি কে এখানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে, যাতে জানে সবাই যে মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে আসবে। সবাই দিল্লিতে রয়েছে, এটা জেনে শুনে মমতা ব্যানার্জির ইমেজ নষ্ট করার জন্য এটা কাজ করেছে। বাংলার মানুষ এর বিচার করে নেবে। দিনের পর দিন শুভেন্দু অধিকারী যেভাবে হিংসাত্মক হয়ে যাচ্ছে, যেভাবে অটোক্রেট হয়ে যাচ্ছে, যেভাবে সবাইকার উপর ছাপিয়ে পড়ছে, যেভাবে মানুষকে হ্যারাস করছে, যেভাবে মানুষ এসে হ্যারাস করছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস করা হচ্ছে এখানে, এই ভারতবর্ষে কোনোদিন কোথাও হয়নি। হি ইজ অ্যান অটোক্রেট, হি ইজ জেলাস। শুভেন্দু অধিকারী ইজ এ ভিন্ডিকটিভ পারসন। শুভেন্দু অধিকারী 10 থেকে 12,000 লোককে অলরেডি ধরে নিয়েছে। একেবারে অ্যাগ্রেসিভলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল এই বিষয়টার মোকাবিলা করেছেন। কিন্তু একটা বিষয় এখানে বলতে হবে, রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে যদি নিরপেক্ষভাবে কথা বলতে হয়, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা কিন্তু একেবারেই কটূক্তিযুক্ত এবং মেনে নেওয়া যায় না। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর চামচা বাড়ি যা। তিনি বলছেন সিআইডিকে, পশ্চিমবঙ্গের সিআইডিকে, প্রত্যেকটা পুলিশ অফিসার কিংবা প্রত্যেকটা সিআইডির মেম্বার, এনারা কিন্তু তার ওপরে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চেয়ারটা রয়েছে, সেই চেয়ারটার নির্দেশ মতনই সমস্ত কিছু কাজ করে থাকে। 15 বছরের শাসনে আপনাদের সকলেরই মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলতেন সেটাই কিন্তু পুলিশ শুনতো। আর আজকে শাসন পাল্টিয়েছে, সম্ভবত শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই এই পুলিশ কর্তৃপক্ষ শুনবেন, কারণ পুলিশ কর্তৃপক্ষ ওই চেয়ারটাকেই নিজের মালিক হিসাবে মনে করে থাকেন, সর্বের সর্বা হিসাবে মনে করে থাকেন। তাই ব্যক্তিগতভাবে কোনো পুলিশকে বা কোনো সিআইডির পার্সোনালকে এইভাবে আক্রমণ করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র একজন যিনি লয়ার রয়েছেন অথবা পলিটিশিয়ান রয়েছেন তার পক্ষে কিন্তু মানায় না, এটা আমাকে ব্যক্তিগতভাবে বলতে হয়। বাদ বাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে তার রাজনৈতিক মতবিরোধ রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি দলের প্রতীক হিসাবে কাজ করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল দলের প্রতীক হিসাবে কাজ করছেন। একে অপরের বিরুদ্ধে কালি ছোড়াছুড়িতে চলবেই রাজনৈতিক সমীকরণ হিসাবে, কিন্তু যারা পার্সোনাল হিসাবে কাজ করছে, এই পুলিশ পার্সোনাল, সিআইডি পার্সোনাল, তাদেরকে ব্যক্তিগত আক্রমণ একেবারেই করা উচিত নয়। তাদের কাজটা তারা তার সিনিয়র লোককে দেখেই করছেন।
তবে সবকিছুর মধ্যেই আসল প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধারটা কি হলো। এত ডজন ডজন সিআইডি, এত ডজন ডজন সিআরপিএফ ফোর্স, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন, গোটা মিডিয়ায় কার্যত কভার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি উপস্থিত হয়েছেন। সকলেই হয়তো ভেবেছেন যে ওই বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি থেকে যেভাবে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সোনা গয়না হিরে জওহরাত কি উদ্ধার হবে, এমনটাই টানটান উত্তেজনা নিয়ে কিন্তু সবাই মিডিয়ার পর্দায় ঘন্টা দেড়েক ধরে তাকিয়ে বসে থাকার পরে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যখন সিআইডির আধিকারিকরা বেরোলেন, তারা একটা সিজার লিস্ট দিলেন, যে সিজার লিস্টে লেখা রইল নাথিং ফাউন্ডেড, অর্থাৎ নীল। দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যিনি উকিল রয়েছেন তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে, দেখুন। কিছু বলে যায়নি, আপনার সার্চ সিজালিসিস নীল, নাথিং ওয়াজ রিকভার্ড। মোবাইল তোমাল ঠিক আছে, অনেকগুলো তালিকা আছে দেখছি। কিসের তালিকা দেখছেন? উপরের দিকে আপনার তো মাথা খারাপ করেন, এটা পুলিশের কেসের রেফারেন্স। এইটা লেখা আছে তো নাথিং ওয়াজ রিকভার্ড, কি বলতে পারছেন? তাহলে নীল আছে সিজালিসিস, আপনার সার্চ সিজালিসিস নীল। কিছু কি পাওয়া গেল? কিছু কি পাওয়া গেল? এত বড় সাংবাদিক আপনি তো শুনলেন, এদিকে একটা কপিও বেরিয়েছে সেই সিজার লিস্টের, দেখতে পাচ্ছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু কিচ্ছু এমন পাওয়া যায়নি এবং কোনো কিছুই সিজ করেনি ওয়েস্ট বেঙ্গলের সিআইডি টিম বা কলকাতার সিআইডি টিম। শুধুমাত্র 1.5 ঘন্টা ধরে টানটান উত্তেজনা চললো এবং মিডিয়ার পর্দায় সাধারণ মানুষ নিজের 1.5 ঘন্টা ধরে তাকিয়ে বসে রইল যে কি বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। কিন্তু মিডিয়া বারবার সিজার লিস্টে কিছু না থাকার সত্ত্বেও এমন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে যে এই জিনিসটাকে বেশি করে টিআরপি যাতে পাওয়া যায়। আপনারা দেখলেন যে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত থাকা তাদের পারিবারিক উকিল তিনিও পর্যন্ত মিডিয়ার এই প্রশ্নে বিরক্ত হলো, যেখানে সিজার লিস্টে বারবার দেখিয়ে দেওয়া হচ্ছে যে কিচ্ছু পাওয়া যায়নি, তবুও মিডিয়া আবার প্রশ্ন করছে যে কি পাওয়া গেল। অর্থাৎ ইন শর্ট যদি মোদ্দা কথা বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম সারাদিন মিডিয়ায় বাজলো, কিন্তু কোন রকম সিজার লিস্টে কিছু পাওয়া গেল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে খালি হাতেই বেরোতে হলো সিআইডি টিমকে। আর এদিকে আমি আপনাদেরকে এবারে নিয়ে যাব পানিহাটিতে। আপনারা সকলেই জানেন সম্মানীয় বিধায়ক হয়েছেন রত্না দেবনাথ, আমাদের সকলের প্রিয় আরজি করের অভয়া দিদির মা। আর সেই আরজি করের অভয়া দিদির মা আমাদের সামনে যখন নির্বাচনে দাঁড়িয়েছিল অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে নৈরাজ্য চলছে সেটার পরিবর্তন হবে, কিন্তু তিনি যেখানকার বিধায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন, গতকাল এমন একটি দৃশ্য ভেসে উঠলো যেখানে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখলো যে পানিহাটিতেই যেখানে রত্না দেবনাথ মহাশয়া বিধায়িকা নির্বাচিত হয়েছেন সেখানে মহিলা ব্যবসায়ীদের কাছ থেকে বিজেপির নেতারা টাকা তুলতে যাচ্ছে, বা যেটাকে বাংলা ভাষায় ওই তৃণমূল কংগ্রেসের আমলে তোলাবাজি বলা হতো, সেই তোলাবাজি নিতে যাচ্ছেন। ভিডিও ভাইরাল হয়েছে, আমি আপনাদের সামনে পানিহাটি থেকে সেই দৃশ্য দেখাচ্ছি, দেখুন। বলছে এই দোকান কে দিয়েছে, মানে বাজে ভাষায় তারপরে কথা বলেছে, তখন আমি ভিডিও করিনি। আমি বললাম দাদা আমার মেয়ের বিয়ের গয়না বিক্রি করে আমি এই দোকান নিয়েছি, আমরা কি এখানে করে খেতে পারবো না? আমি তো জানি না উনি কে, উনি কে। এরকম আমরা এখানে মহিলারা ওখানে রোজগার করছি, সারাদিন খেতে খাচ্ছি, আর উনি ড্রিঙ্ক করে গিয়ে সেট করছে। এত বড় হোট হয়ে গেছে। মহিলাদের আমি মহিলা, উনি কেন ড্রিঙ্ক করে উনি আমার সামনে গেল? হ্যাঁ আপনি উনি কেন গেল ড্রিঙ্ক করে? আমরা ওখানে সারাদিন খেতে খুঁটে রোজগারের জন্য আসি। হ্যাঁ উনি কেন এসব থ্রেট করতে গেছে? উনি কেন থ্রেট করলো? হ্যাঁ উনি কেন থ্রেট করলো? ওনারে কে এত বড় আশকারা দিয়েছে? দোকানে আমি না বেরোলে হাজবেন্ডকে মারতো উনি। হ্যাঁ আরেকটা পালিয়েছে, আরেকটা পালালো। হ্যাঁ উনি কেন থ্রেট করতে গেছে? এই দোকান কে দিয়েছে? চোখে পড়েছে, হ্যাঁ দেখলেন অভিযোগ আসছে যে ইনি বিজেপির কর্মী এবং এনার নাম হচ্ছে কৌশিক শ্যাম। আপনারা দেখলেন হাবভাবটা কিভাবে রাজার মতো বসে রয়েছেন এবং সিগারেট টানছেন, পাশে এক গাদা বোতল রয়েছে। আর এই ঘটনাটা শোনা যাচ্ছে গত 2 সপ্তাহ আগেকার, এখন সামনে এসেছে, ভাইরাল হয়েছে। আর এই বিষয়ে প্রতিক্রিয়া কি দিয়েছেন সেখানকার বিজেপির সভাপতি সেটা আমি আপনাদেরকে দেখাবো, দেখুন। স্বাভাবিকভাবেই কোনো অন্যায় যদি হয়ে থাকে তার প্রতিকারও হবে। তো বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি, দিন 15-20 আগে ঘটে গেছে, তারপরেও অনেক জল গড়িয়ে গেছে। এখন বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা দেখতে হবে আমার, সেটা খবর না নিয়ে বলতে পারবো না, খবর নেওয়ার পরে আমি বলতে পারবো। কিন্তু এটা দিন 15 আগের ঘটনা এবং অন্যায় যে করবে তার প্রতিকারও হবে, তার শাস্তি হবে, এটা নিশ্চিত, এটা বিজেপি পার্টি নিশ্চিত করেছে।
শুধুমাত্র দেখলেই হবে না, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের অরাজকতা চলবে না, কিন্তু বারবার আমাদের চোখে এই অরাজকতার দৃশ্যই কিন্তু ভেসে উঠছে। মানুষকে পরিবর্তন দেওয়া হবে এবং মানুষকে পাল্টিয়ে নতুন সুশাসন দেওয়া হবে, এটাই প্রতিশ্রুতি করেছিল রাজ্যের বিজেপি যখন নির্বাচনী প্রচার হয়েছিল। কিন্তু পরিস্থিতি বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। 4 তারিখের পরে একাধিক মানুষ নিজেদেরকে স্বেচ্ছায় বিজেপি ঘোষণা করে নিয়েছে। পুরনো বিজেপি কর্মীদেরকে কার্যত এখন ধীরে ধীরে কোণঠাসা করার পরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ধরনের সেই সমস্ত তৃণমূল কংগ্রেস সিপিএম এর আমলের তোলাবাজরাই আবার জার্সি বদল করে নিজেদের করে খাওয়ার বন্দোবস্ত করছে, যারা নিজেদেরকে এখন স্বঘোষিত বিজেপি নেতা বলছে। যদি প্রশাসন সঠিকভাবে দায়িত্ব নিয়ে থাকে, যদি পানিহাটির রত্না দেবনাদের কাছে এই দৃশ্য পৌঁছে থাকে, তাহলে এই সমস্ত মানুষ কেন এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেন তারা অ্যারেস্ট হবে না? যেখানে এত তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদেরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে কোমরে দড়ি পড়ে ঘোরানো হচ্ছে, সেখানে এই মানুষগুলো কেন রেহাই পেয়ে যাবে? এটা তো প্রশ্ন উঠবেই আজকে পরিবর্তনের পশ্চিমবঙ্গে। আর শুধু পানিহাটিই নয়, এইরকম আরো একটি, এর থেকেও বর্বরচিত আরো একটি দৃশ্য ফুটে উঠেছে কৃষ্ণনগর থেকে। নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বিশ্বাস, তিনি একসময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন। সেই প্রাক্তন মন্ত্রীর ঘরে শোনা যাচ্ছে বিজেপির কিছু লোকজন ঢুকে তাকে হেনস্থা করেছে। আমি প্রথমে আপনাদেরকে সেই ছবিটি দেখাবো, দেখুন। যদিও এই এপিসোডের এইটা মুদ্রা নয়, উজ্জ্বল বিশ্বাসের মতো একাধিক তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা যারা ওই ভালো তৃণমূলে কনভার্ট হয়নি শতাব্দী রায়দের মতো, তাদের সঙ্গে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। এখানে ডিম ছোড়া থেকে শুরু করে তাকে হেনস্থা, এমনকি তার গায়ে সাদা শাড়ি পরিয়ে দেওয়া পর্যন্ত হয়েছে। কিন্তু ইনি একজন পুরুষ মানুষ, তাই এই বিষয়টা এতটা চোখে পড়েনি মানুষের, যতটা সেইখানে এক মহিলার সঙ্গে, শিক্ষিকার সঙ্গে এই বর্বরচিত ঘটনা ঘটালো সেইখানকার বিজেপির কর্মীরা। আমি আপনাদেরকে দেখাবো কৃষ্ণনগরে উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে যখন এক মহিলা সেখানে উপস্থিত হন, সেই মহিলার সঙ্গে কি ধরনের নোংরা ব্যবহার করা হয়েছে, একেবারে প্রকাশ্যে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন দেখা গেল কৃষ্ণনগরের সেই জায়গাতে। দেখুন। জুতোটা খোলো না, জুতোটা খুলে মারো, মুখে মারো, জুতো খুলে। আপনার কে হয় ম্যাডাম? উনি আপনার আপনি কি করতে দিলেন? সবাই গেছিল চোর না, হ্যাঁ? আজকে এক পশ্চিমবঙ্গের মতো জায়গায় এক মহিলার সঙ্গে ওপেনলি কিছু পুরুষ মানুষ আর এক মহিলা এই ধরনের অসম্মানজনিত কাজ করছে। এই মহিলা নিজে বিরক্ত হয়ে বলছেন আমি আজকে করব। যদি সত্যিই তিনি করে নেন তাহলে এটার দায়িত্ব কাদের ওপর বর্তাবে? তৃণমূল কংগ্রেস করেছে, পলিটিক্যাল দল করেছে বলে একটা অন্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, শাসনে আসবে, তাহলে তারা তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করবে? হ্যাঁ, এখানে চুরি, জোটচুরি, কাটমানি, তোলাবাজি, নানা রকম অভিযোগ থাকছে, কিন্তু তার জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে। প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাবে, আদালত তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে যদি দোষী প্রমাণিত হয় তাহলে যাবজ্জীবন কাটুক কি 7 বছর কাটুক কি 10 বছর কাটুক, তাদের জেলের মধ্যে থাকতে হবে। কিন্তু একটা ভিড় সেখানে গিয়ে মানুষকে এইভাবে হেনস্থা করা, বিশেষ করে মহিলাদেরকে এইভাবে হেনস্থা করা, তার একটা পরিবার রয়েছে, তার পরিবারের সঙ্গে যুক্ত তার ছোট ছোট বাচ্চা রয়েছে যারা হয়তো স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলে সেই বাচ্চার প্রতি কি মনোভাব পড়বে, সেই পরিবারটার প্রতি কি মনোভাব হতে পারে, বা এই ভদ্র মহিলার যারা বাপের বাড়ি রয়েছে সেখানে এই দৃশ্য দেখার পরে কি মনোভাব পড়বে, সমাজের প্রতি কি ধরনের দায়বদ্ধতা আজকে আমাদের এই সাধারণ মানুষরা নিচ্ছে, সেটা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। একটা পলিটিক্যাল দলের সঙ্গে আর একটা পলিটিক্যাল দলের দফায় দফায় মতপার্থক্য অবশ্যই থাকবে, কিন্তু ওপর তলার যারা রয়েছেন তারা
মারাত্মক কোনো শ্বাসকষ্টজনিত কারণে কিংবা ভালো তৃণমূল সেজে ভালো বিজেপি সেজে একে অপরের সঙ্গে মিলে সুর মেরা তুমারা হয়ে যাচ্ছে আর নিচুতলার কর্মীদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার বিভিন্ন জায়গায় চলছে। যদি সত্যি এরা অন্যায় করে থাকে, চুরি করে থাকে, আইনের মারফতে এদের সঙ্গে সেই ধরনের শাস্তি দেওয়া হোক যেটা আইনে লেখা রয়েছে। এটা একেবারেই একটা সভ্য সমাজের উদাহরণ হতে পারে কি? আপনারা কমেন্টস করুন। কিন্তু আমি এরপরে আরও একটি মহিলার কান্না দেখাবো, যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের এই মহিলা কাউন্সিলরকে গতকাল হাতে চিঠি নিয়ে কাঁদতে দেখা গেল যে তাকে এক ইউটিউবার, তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ইউটিউবার নাকি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছে। প্রথমে আমি দেখাবো সেই মহিলা কি অভিযোগ করছেন, দেখুন। রোজ ওয়ার্ডে বেরোই, রোজ ওয়ার্ডের কাজ করি। নট অনলি 13 নম্বর, আমি 12 নম্বর লোকেরও সার্টিফিকেট দিয়ে দিই। আমি পুলিশের টাকা চেয়ে পৌরসভায় এসেছিল গ্রুপটা, ওর বউকে দিয়ে টাকা দেওয়া করিয়েছে পৌরসভায় বসে। আর ভিডিও তো তুলতে পারি না, আমি ভয়েস রেকর্ড করেছি। ওর বউ টাকা দিচ্ছে আমার থেকে। আমি পুলিশকে দেখেছি, করিডোর দিয়ে পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সিসিটিভির ফুটেজ চাইছি, বলছে সিসিটিভি খারাপ। কেটে গেল ফোনটা। এখানে এসো আজকে বা কালকে এসে কোথায় আসবো? কোথায় আসবো? সামনাসামনি কথা বলো। না না, কোথায় আসবো সেটা তো বল। পবাদা না করছে তো। বুঝে গেছে। শুনলেন সেই তৃণমূল কাউন্সিলরের বক্তব্য। তাকে নাকি এক তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ইউটিউবার বারবার তাকে ব্ল্যাকমেলিং করছে এবং তাকে কল করে টাকা পয়সা চাইছে। বহুবার তাকে টাকা পয়সাও দেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন মিডিয়া নামে সেই চ্যানেল এবং সেই চ্যানেলের কর্ণধার আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছেলেটি। এবং এই ছেলেটিকে দেখা গিয়েছে শ্রীরামপুরের যিনি সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে অর্থাৎ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বহুবার বেচারাম মান্নার সঙ্গেও এর ছবি বেরিয়েছে। যদিও পার্সোনালি এই সমস্ত ব্যক্তিরা এই ছেলেকে চেনে কি না চেনে সেই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু অনেকে অভিযোগ করে থাকছেন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ইনি ইউটিউবার এবং যে কাউন্সিলর তিনিও তৃণমূল কংগ্রেসের। যদিও এই ইউটিউবারকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল আদালতের উদ্দেশ্যে, তখন তিনি এই কাউন্সিলর বিরুদ্ধেই অভিযোগ করেন যে তিনি নাকি বহু টাকা হাবালার মাধ্যমে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। দেখুন। চোর, চিটিংবাজ, কয়েকজন সিন্ডিকেট চালিয়ে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে কয়েকটা কাউন্সিলর। হাওলাতের মাধ্যমে বিদেশে পাচার করে দিয়েছে কয়েক হাজার কোটি টাকা। বড় সিন্ডিকেট আমাদের ফাঁসানো হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলেই বুঝতে পারবেন আমরা একটা টাকাও চাইনি, মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এবং কয়েকজন তৃণমূল কাউন্সিলর যুক্ত আছে এর সাথে। কয়েক হাজার কোটি টাকা হাওলাতের মাধ্যমে বিদেশে গেছে। আমাদের কাছে কিছু প্রুফ চলে এসেছিল, ভিডিও ডিলিট করিয়েছে আমাদের, ভিডিও আমাদের ডিলিট করিয়েছে। এই বড় মাথা আছে এর পেছনে চোর, চিটিংবাজ, তোলাবাজ, এখানে 4-5 জন বড় বড় তৃণমূলের মাফিয়া কত ভিডিও করেছে। আসলে এই ঘটনায় কে দোষী আর কে দোষী নয় সেই বিষয়ে এখন আদালত বিচার করবে। এখন এই যে কাউন্সিলর তৃণমূলের, ইনি এখন ভালো তৃণমূল হওয়ার জন্য করছেন কিনা, বা সত্যি করে এই যে ইউটিউবার সেই ইউটিউবার তার কাছ থেকে ব্ল্যাকমেলিং করে টাকাই বা নিয়েছে কিনা সেই বিষয় তো দেখার থাকবে। আর যদি এমনটি এরকম কোনো ইউটিউবার করে থাকে তাহলে সেটাকে সমর্থন করা যায় না। যেভাবে প্রবীর বিশ্বাসের সঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম যে শুধুমাত্র একটু ফেসবুকে পোস্ট করার জন্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেভাবে এই ইউটিউবারের পাশে আমরা দাঁড়াতে পারবো না যারা ব্ল্যাকমেলিং করে মানুষের কাছ থেকে টাকা রোজগার করার চেষ্টা করে। আজকে এরপরে আমি আপনাদেরকে দেখাবো বিজেপির এক নেত্রী নাজিয়া ইলাহি খানের বক্তব্য, যিনি কার্যত এক সংবিধান বিরোধী বক্তব্য রেখে দিলেন টিভির পর্দায় এবং মিডিয়ার পর্দায়। আমাদের ভারতবর্ষে যেখানে সমস্ত ধর্মকে নিয়ে চলার কথা বলা হয়েছে সংবিধানে, সার্বভৌমত্বের কথা বলা হয়েছে সংবিধানে, সেই ভারতবর্ষেই মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন নাজিয়া ইলাহি খান। নিজেকে স্বঘোষিত বিজেপি নেত্রী হিসাবে প্রকাশ করেছেন বারবার যে এই দেশে কোনো রকম মুসলমানদেরকে আর কাজ দেওয়া চলবে না, সেটা সরকারি হোক কিংবা সেটা প্রাইভেট সেক্টরেই হোক। দেখুন। जितनी जल्द हो उतनी जल्दी मुसलमानों को प्राइवेट जॉब, गवर्नमेंट जॉब, प्राइवेट सेक्टर, गवर्नमेंट सेक्टर, डोमेस्टिक जगह पर हर जगह से बॉयकॉट करना चाहिए। किसी भी तरीके का कोई रिश्ता या किसी भी तरीके का कोई जॉब वगैरह अभी प्रोवाइड नहीं करना चाहिए, क्योंकि जिस हिसाब से ISI के एजेंट्स अरेस्ट हो रहे हैं, जिस हिसाब से असामाजिक तत्वों को अरेस्ट किया जा रहा है, ऐसा कोई दिन नहीं जाता है कि ISI के एजेंट नहीं अरेस्ट होते हैं, ऐसा कोई दिन नहीं जाता है कि आतंकवादी अरेस्ट नहीं होते हैं। ATS डिपार्टमेंट से लेकर के आप सुरक्षा एजेंसी से लेकर के सबके न्यूज को देखिए। तो अभी फिलहाल 2 साल 3 साल के लिए मुसलमानों को बॉयकॉट करना बहुत जरूरी है। और जब वो मुसलमान खुद भी चीख कर कह रहे हैं कि उनके लिए पहले इस्लाम है,
उनके लिए संविधान बाद में है, वो वंदे मातरम नहीं कहेंगे, वो भारत माता की जय नहीं कहेंगे, तो शक की सुई तो उन पर जाती ही। দেখুন, ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বাদীর কোনো রকম ধর্ম হয় না, বাদী শিখও হয়, মুসলিমও হয়, কিন্তু হিন্দুও বহু ধরা পড়েছে ভারতবর্ষে। আর নাজিয়া ইলাহি খান তিনি বলছেন মুসলিমদেরকে কোথাও আর যাতে কাজপত্র না দেওয়া হয়, তাহলে প্রথম বয়কট তো নাজিয়া ইলাহি খানকে দিয়েই শুরু করা উচিত, কারণ ইনি এখনো পর্যন্ত ধর্মান্তর করেননি। ইনি যদি এত বড়ই সনাতনী ভক্ত হয়ে থাকেন এবং এত বড়ই যদি সনাতনকে সম্মান করে থাকেন, তাহলে নাজিয়া ইলাহি খান এই নামটা এখনো রেখে দিয়েছেন কেন? কেন এখনো পর্যন্ত ধর্মান্তরণ করে নেননি? কেন এখনো পর্যন্ত তিনি নিজেকে মুসলমান হিসাবেই জাহির করে আসছেন? এনার গায়েও তো একজন মুসলিম পিতার রক্ত বইছে, তাহলে সবার আগে তো বয়কট নাজিয়া ইলাহি খানকে দিয়েই করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আর যদি বয়কট মুসলমানদেরকে করতেই হয় তাহলে তো সবার আগে আমাদের দেশের মিসাইলগুলোকেও বয়কট করে দিতে হয়, কারণ সেটাও এপিজে আব্দুল কালামের খোঁজ করা একটা অন্যতম বিষয়। আমাদের ভারতবর্ষ আজকে পরমাণু শক্তিধর দেশ, সেটাতেও কিন্তু এপিজে আব্দুল কালামের যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে। এবং এই মুহূর্তে যদি মুসলমানদেরকে আমরা বয়কট করতে শুরুই করে দিই, তাহলে পেট্রোল, ডিজেল এবং যে জ্বালানি রয়েছে সেটাই তো বয়কট করে দিতে হবে, কারণ সব থেকে বেশি জ্বালানি তো আমরা সৌদি আরব থেকেই জোগাড় করে থাকি। এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সৌদি আরবে গিয়ে সৌদির রাজার সঙ্গে একটি কন্ট্রাক্ট করে এসেছেন। তাহলে কি বলবেন যে এই যে বক্তব্য রাখছেন নাজিয়া ইলাহি খান, এটাকে সমর্থন করা যাবে, নাকি এই বক্তব্যটা একেবারেই একটা রাজনৈতিক স্টান্ট এবং মিডিয়ায় ভেসে থাকার জন্য? আসলে মিডিয়ায় ভেসে থাকার জন্য এখন বহু মানুষ বহু পাবলিসিটি স্টান্টের শরণাপন্ন হচ্ছেন। সেই রকমই কি একটা স্টান্ট এই বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান নিলেন? সেটা আপনারা বক্তব্য রেখে আপনারা কমেন্টস করে যান। আজকের এপিসোড আমরা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।